আরে বাবা রে বাবা, বারো ভাইয়ের রাজত্বে আসলাম না আপনার রাজ্যে। ভালো আছেন ভাই? হ্যাঁ। তারপরে আড্ডা দিচ্ছিলেন, ওই যে বারো ভাইয়ের কথা বললাম, সবকিছু মিলেই যেটা জানতে চাই আপনার কাছে যে এই যে জীবনে যে জীবন আপনি এই বারো ভাইয়ের রাজত্বে পার করেছেন ভূমিপুত্র হিসাবে, সেই জীবনকে আসলে কিভাবে দেখেন? পাখির চোখে দেখেছেন নাকি জীবনের মধ্যে সাঁতরে যাচ্ছেন? না, জীবনের পাখির চোখে দেখিনি, সাঁতরেই যাচ্ছি। কারণ এই জীবনে এই জায়গায় আসতে যে আজ পর্যন্ত মানে বহু সঙ্গী সাথী সবকিছু হারিয়েই তো এই জায়গাটা এসেছি। তো আজকে অনেক দিন পরে এখানে ছোটবেলার বন্ধু বান্ধব নিয়ে বসছি, ছোট ভাই বোনদের নিয়ে বসছি। তো স্কুল ছেড়েছি সে 39 বছর আগে। তো 39 বছর আগে এখানে কি করতাম এই গল্পটাই করছি। স্কুল পালিয়ে আসতাম, গল্প করতাম। তো স্কুলের পরে যে ওই সামনে নদী ছিল, ওই নদীতে গোসল করতাম, 5 নম্বর ঘাটে যেতাম, আমাদের এখানে কুমুদিনী আছে, ওখানে যেতাম। তো ওই যে স্মৃতি, ওই যে চলার পথের কত মানুষ আজকে অনেকে নাই। আপনার কি কখনো ওইভাবে যে মানে আমরা যদি তারাশঙ্করের কথা বলি যে জীবন এত ছোট কেন, এই প্রশ্নটা কি বারবার আপনার কাছে ফিরে ফিরে আসে? এখন কিন্তু ফিরে আসছে। আগে মনে করতাম জীবনটা মধ্যে অনেক বড়, যখন স্কুলে পড়তাম মনে হতো জীবন শেষই হচ্ছে না, কলেজে পড়লে মনে হতাম পরীক্ষা শেষই হচ্ছে না, হ্যাঁ কবে যাব ওই জায়গাটাতে যখন নিজে সেলফ সাফিসিয়েন্ট হব। এখন মনে হচ্ছে যে জীবন আসলেই ছোট। মানে মনে হয় কি খুব তাড়াতাড়ি চলে আসছেন? খুব তাড়াতাড়ি চলে আসছে, আসলেই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসছি। মনে হচ্ছে অনেক কিছু করার ছিল, অনেক সুন্দর করতে পারতাম জীবনটাকে। এবং আপনি যেটা বললেন যে অনেককে ছেড়ে আসতে হয়েছে, অনেকে ছেড়ে চলে গিয়েছেন। হ্যাঁ, এখন এই যে যারা চলে গিয়েছে তাদের তো আপনার এই যে পর্যন্ত আসার ক্ষেত্রে তাদের জলছাপ তো আপনার জীবনের মধ্যে আছেই। অবভিয়াসলি তারা ছাড়া কি এই জায়গায় আসা যায়? শত শত ছোটবেলার বন্ধু বান্ধব ছিল, কে কোথায় চলে গেছে। মানে এখন ওই যে এই আপনার মানে টু বি অনেস্টলি এই জায়গায় এই বাসে আপনার সাথে বসে গল্প করতে যে এখন প্রথম মনে করছে ওই গানটাকে, কফি হাউসে এসে আড্ডা। আরো প্রিয়তর এই এলাকায় সব মনে হচ্ছে যে নারায়ণগঞ্জের একজন ভূয়া হব, একজন অধিপতি হব, এই স্বপ্ন কখনো দেখতে? না, এটা দেখিনি। কিন্তু এখানে যখন আমরা ছোটবেলা আসতাম না, আমরা তো তখন হিস্ট্রি পড়েছি, বিশাখার হিস্ট্রি পড়েছি। তো তখন একটা ব্যাপার ছিল যে আমরা সবাই শুনেছিলাম যে এখানে একটা সুড়ুং গেছে। তখন ছোট ছিলাম না, 16-17 বছর বয়স। মাঝে মাঝে আমরা কিন্তু ভয় পেতাম যে কোথায়। তো এইটার ভিতর দিয়ে মাঝে মাঝে ঢুকতাম, ওইখান দিয়ে ঢুকতাম, কিন্তু পেতাম না কিছুই। আসলে তখন তো রাজনীতি করব এই ধরনের কোনো চিন্তাই মাথায় ছিল মতো মানে একজন কেউ হব সেটার না, স্বপ্ন কখনো ছিল না। তখন ছিল না। অ্যাকচুয়ালি বাবা পলিটিক্স করতেন, বাবা এমপি ছিলেন, দাদা এমপি ছিলেন, হ্যাঁ বড় ভাই ছিল। কিন্তু তখন রাজনীতিতে আসার কোনো একটা ইচ্ছা ছিলই না অ্যাকচুয়ালি, টু বি অনেস্টলি। তখন তো জাস্ট এডুকেশন লাইফ আর খেলাধুলা নিয়ে থাকতাম সারাক্ষণ বেশিরভাগ। তা আমার কিন্তু মানে পলিটিক্সে আসাও খেলাধুলা দিয়েই। কিন্তু আমাকে ইন্টারমিডিয়েট আগে কেউ চিনতই না। আমার কলেজে আমার বাবার কঠিন পরিচয় ছিল যে তোমাকে যাতে কেউ চিনতে না পারে তুমি কার ছেলে, কোনো অবস্থাতে পরিচয় দেওয়া যাবে না যদি তুমি তোরাম কলেজে পড়তে চাও, আদারওয়াইজ তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। তো আমি তখন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হলাম, টেবিল টেনিস চ্যাম্পিয়ন হলাম। তো তুরাম কলেজে ইন্টার গেমে আমি প্রত্যেকটা আইটেমে আমি চ্যাম্পিয়ন হলাম। তখন ছিলাম আমি ভীষণ শুকনা ছিলাম এবং লিকলিকা ছিলাম। তো তখন সবার কাছে একটা প্রশ্ন ছিল, এই লম্বুটা কে, এই লম্বুটা কে? তখন আমাদের স্যার ছিল, ওই স্যারকে আমি মনে করি যে ওই রকম স্যারও বোধ হয় এখন পাওয়া যায় না। আমাদের জীবনকানী চক্রবর্তী স্যার, উনি চলে গেছেন না ফেরার দেশে। তো ওই স্যার তখন মঞ্চে আমাদের প্রিন্সিপাল ছিলেন, উনি তখন বললেন যে এটা আমার বাবার নাম বললেন যে একেন শামসুজ্জোহর ছিল। তখন সবাই একটু অবাক হলো। এই কিন্তু আমার পরিচিতি ক্লাসে। আপনি ছোটবেলায় এখানে খেলতে এসেও কখনো হয়তো এই জঙ্গলি ফুল মাথা দিয়ে ভাবেননি যে বারো ভূয়া হব বা ইসাকা হব, পরবর্তীতে ওদিকে গেলেন। হ্যাঁ, যেতে যে আপনি সমাজকে কিভাবে দেখলেন, সমাজের সেই বৈষম্য কতটা? না, সমাজের সেই বৈষম্য কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত কমে নাই, বরঞ্চ বাড়ছে ডে বাই ডে। মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়ছে, মানুষের সাথে মানুষের ডিফারেন্স বাড়ছে, মানুষের সাথে মানুষের অর্থের উপরে বিবেচনা হচ্ছে। হ্যাঁ, আমরা তখন এত যান্ত্রিক ছিলাম না, এখন যান্ত্রিক হয়ে যাচ্ছি। মানে টু বি অনেস্টলি আমি আমার লাইফ দিয়ে আমি বলি, আমি অন্য কাউকে বলতে চাচ্ছি না। তখন কিন্তু দেখলাম যে আমাদের বাসায় কেউ আসলে খুব খুশি হতাম আমরা সবাই, কিংবা আপনার বাসায় গেলে আপনি খুশি হতেন। আজকে কিন্তু হ্যাঁ অতিথি পরায়ণ ছিলেন। আজকে কিন্তু ওই জিনিসটা অনেক কমে যাচ্ছে দিন ডে বাই ডে।
একই বাসায় থাকছি, একই অ্যাপার্টমেন্টে থাকছি, একই বিল্ডিংয়ে থাকছি, আমি আমার পাশের ফ্ল্যাটের লোককে চিনি না ঠিক। জীবন এমন হলো কেন? জীবন এমন হলো, আমার মনে হয় জীবনটাই খুব কঠিন হয়ে গেছে। মানুষের কাছে জানি এখন মনে হচ্ছে সময় খুব কম। বাবা মার কাছে ছেলে মেয়ের জন্য সময় কম, ছেলে মেয়ের কাছে বাবা মার জন্য সময় কম, ভাইয়ের জন্য ভাইয়ের কাছে সময় কম, সবার কাছে সময় কম হয়ে গেছে। বাট এই সবাই দ্রুতগামী ট্রেনের যাত্রী। সবাই দ্রুতগামী ট্রেনের যাত্রী। যে আমাদের একটা গান ছিল না, আমি তো গান গেতে পারি না, ওই গানটা কিন্তু এখানে আসে তুষার ভাই, ওই যে জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিং, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। তো আমরা তো একটা টেম্পোরারি বেজের উপরে দৌড়াচ্ছি সবাই, বাট আলটিমেটলি তো উই হ্যাভ টু গো, সবাইকে যেতে হবে। বাট আমরা ভালো সময় থাকতে এটা চিন্তা করি না যে আমাদেরকে যেতে হবে, ফুল ঝরে পড়বে। হ্যাঁ আমরা যে ঝরে পড়বো সবাই, এটাই হলো পার্মানেন্ট। বাট রাজনীতিতে এসছি একটা জিনিস বুঝি যে ওকে ফাইন, যেটুক সময় আছি, ইফ আই ক্যান ডু সামথিং ফর দ্য পিপল, মানুষকে যদি খুশি করতে পারি, তা আমার জানি কেন মনে হয় মানুষকে ক্ষতি করতে। আসলে যে আমরা বলছিলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে জীবনে প্রতিপক্ষ কেন তৈরি হয়, প্রতিপক্ষরা কেন আসে? না, প্রতিপক্ষ বিষয়টা হচ্ছে যে প্রতিপক্ষ ছাড়া তো আপনি মজাও পাবেন না জীবনে, পড়তে সেটা। কিন্তু এখন কথা হলো প্রতিপক্ষটা কি মানসম্মত কিনা। হ্যাঁ, প্রতিপক্ষ থাকুক, সব জায়গায় থাকে। যেমন আমার বাবা মা আমাকে ছোটবেলায় বলতেন যে তুমি যদি লেখাপড়া ভালো করতে চাও তোমাকে সেলফিশ হতে হবে। সেলফিশ কেন? বিকজ ইটস ফর ইউ, এটা তোমার সাথেই থাকবে, আর কেউ সাথে যাবে না। সো ওইটাও তাহলে আমার ক্লাসের আমার যে আরেকটা ফ্রেন্ড ছিল, এটা লক্ষ্য ঠিক করা। হ্যাঁ, তো ও কিন্তু আমার প্রতিপক্ষ হয়ে গেল যে আমি ওর চেয়ে বেটার করবো। এখন সেই প্রতিপক্ষ আর রাজনৈতিক প্রতিপক্ষ অনেক ডিফারেন্স হয়ে গেছে। একটা প্রতিযোগিতা থাকা, প্রতিযোগিতা না ছাড়া তো হবে না। না, আপনি খেলাধুলায় বলেন প্রতিযোগিতা থাকবে, সব জায়গায় প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিযোগিতা আর প্রতিপক্ষ এই দুটাকে যদি একসাথে মিলিয়ে ফেলি তাহলে সমস্যা। তা আপনার এই জীবনে এই পর্যন্ত আসতে যে প্রতিপক্ষদেরকে পেয়েছেন, আপনি আপনি মানের কথা বলছিলেন। না, আমি সরি টু সে যে সব ক্ষেত্রে মানসম্মত প্রতিপক্ষ পাইনি। আর যদি মানসম্মত প্রতিপক্ষ না পান, আপনি কিন্তু আপনার মেধার বিকাশ ঘটাতে পারবেন না। সেটা রাজনৈতিক মেধা হোক বা যে কোনো, হোয়াট এভার ইট ইজ, আপনাকে তখন ও যে গেম খেলবে আপনাকে সেই গেমই খেলতে হবে। এখন লাইক আমি এভাবে যদি বলি যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, সেই খেলার স্টাইল আর যদি ব্রাজিল আর মাহমুদানের খেলা হয় তো একরকম হবে না। বাট ইটস ট্রু, যদি ব্রাজিল সাথে আপনি আবাহনী মাহমুদানের 50টা গেম দেন, একটা পর্যায়ে কিন্তু দেখবেন ও কিন্তু ওর মতো করে খেলার স্টাইল চেঞ্জ করছে। হ্যাঁ, মাহমুদান চেষ্টা করবে যে ওকে ফাইন আই ক্যান ফলো হিম, আবাহনী চেষ্টা করবে আই ক্যান ফলো হিম। তো দ্যাটস দ্য থিং, আমাদের দেশের পলিটিক্সটা এখন আমার মনে হয় যে ওই সুস্থ জায়গাটাতে নাই। সেক্ষেত্রে এই যে আপনি তো নানা রকম খেলা খেলেছেন, আপনি খেলোয়াড়ি জীবনও আছে, সেই জায়গা থেকে এই যে দাবা খেলতে যে আপনি খুব আনন্দ পাননি জীবনে? না, আমার কাছে আনন্দ লাগেনি। আমি রাজনৈতিক দাবা হোক আর আমার কাছে অ্যাকচুয়ালি পলিটিক্সে এই জিনিসটা ভালো লাগে না। আমার কাছে পলিটিক্সে কন্টেস্ট লাগে, মানে যদি আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আপনি বিশ্বাস করেন আমাদের মেইন অপোনেন্ট ছিল তখন অ্যাকচুয়ালি প্রথমে ছিল ছাত্র ফ্রন্ট, তারপরে ছিল ছাত্র দল, এরপরে ছিল ছাত্র ইউনিয়ন। ওরা অনেক সময় আসতো না কলেজে, এবং আমাদের ওই ফ্রেন্ডশিপ, তখনকার লিডারশিপের যে ফ্রেন্ডশিপ, ইলেকশন করতাম কিন্তু আমরা পাল্টাপাল্টি, কিন্তু যত প্রবলেম ছিল তাদের, যেহেতু আমরা বড় দল ছিলাম, আমি কলেজে ভিপি ছিলাম, ওদের প্রবলেম কিন্তু আমি সলভ করতাম, এবং ওই ফ্রেন্ডশিপ কিন্তু আজও নষ্ট হয়নি, স্টিল নাও আছে। কিন্তু আজকের ছাত্ররা যদি দেখেন ওই ফ্রেন্ডশিপটা নাই। এবং এই যে আপনার জীবন, আমাদের কারো জীবনে তো একলা জীবন না, সমষ্টিক জীবন, সবাইকে নিয়ে আমরা সেটা চলতে, যে কখনো কখনো মনে হয় যে এই যে আমি এই জায়গায় এসে পৌঁছলাম বা কাজ করছি, ব্যবহৃত হয়ে আমাকে ব্যবহার করা হয়। বহুবার মনে হয়েছে যে এই জায়গাটাতে বোধহয় আমি ভুল করেছি জীবনে, বা আমাকে ব্যবহার করা হয়েছে, কিংবা আমি ভুল করেছি। আচ্ছা, আমি অতি উৎসাহিত হয়েছি, আমি ভুল করেছি। তো এটা কিন্তু সবার জীবনই আছে, পলিটিক্সে না, সবার সেক্টরই কিন্তু এই একই জিনিস আছে, সাধারণ জীবনই আছে, যে এই জায়গাটা না করলেও পারতাম। তো এটা থাকে। আর পলিটিশিয়ানদের জীবনটা হচ্ছে কি, এটা তো আসলে আমাদের দেশের রাজনীতির জীবনটা হচ্ছে আপেক্ষিক। মানে আমাদের এখন রাজনীতির সাথে জীবন হয়ে গেছে, বঞ্চিত হয় আমাদের পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা বঞ্চিত হয়, এবং আমার কাছে মাঝে মাঝে তাদের কাছে গিল্টি ফিলিংস হয় যখন আমি তাদের আমি কিন্তু খুব হ্যাপি ফ্যামিলি। আমার ছেলে মেয়ে হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার স্ত্রী, শি ইজ ভেরি নাইস ওম্যান, ভেরি নাইস ওম্যান। তো মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই বোনরা আছেন। তো এই যে শান্তি খুঁজে পাওয়া, এখন বিষয়টা কি, আমি আমার বন্ধু বান্ধবদের বলি, ছোট ছেলেদের বলি
যে আপনি শান্তি কিভাবে খুঁজে পান। আমি আমাকে অনেস্টলি আপনাকে কনফেস করছি, যদি কেউ আমাকে বলে হোটেল সোনারগাঁয়ে বসে ইয়ে খাও, চলো হোটেল সোনারগাঁয়ে বসে কিংবা ওয়েস্টিনে বসে ভালো একটা লাঞ্চ করি, আর যদি আপনি বলেন যে না এক কাজ করেন তো, কোনটা করবেন, এটা করবেন না বন্ধু বান্ধব মিলে বসে মুড়ি মাখিয়ে খাবেন কিংবা ছোট ভাইদের সাথে মুড়ি মাখিয়ে খাবেন, বাসায় বসে একসাথে খিচুড়ি দিয়ে গরুর মাংস খাবেন, আমার কাছে ওটা ভালো লাগে। অল্পতে হ্যাঁ, অল্প লাইফটাকে আপনি কিভাবে এনজয় সাধারণভাবে করবেন। না। হ্যাঁ, ওই লাইফটা আমার ভালো লাগে না, কারণ আমরা রাস্তা থেকে উঠে আসা মানুষ তো, একদম গ্রাসরুট থেকে, এবং এই গ্রাসরুট থেকে উঠে যে এই পর্যন্ত এসছি, ভুল হোক শুদ্ধ হোক, যেভাবে যে জায়গায় এসছি আজকে, যে মানুষের তো অবদান আছে, কর্মীদের অবদান আছে, তো সো তাদের প্রতি দায়িত্ববোধটা অনেক বেড়ে গেছে আমার, এটাই আর কি। এবং এই যে আমরা আলোচনা করছিলাম ফুল নিয়ে, তার আগে যে জি। জীবন যন্ত্রণার, হ্যাঁ ফুলের বিছানা না, একটু ফুলের কাছে যে জীবন নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ শিওর, প্লিজ চলেন। হ্যাঁ শামীম ভাই, আপনার প্রিয় ফুল কি? গোলাপ। 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 আচ্ছা, না, এখন অবশ্য গ্রীষ্মকাল, এখানে আমরা দেখছি রাধাচূড়া বা বিভিন্ন রকম ফুল আছে। কৃষ্ণচূড়া আছে। তাহলে মানে ভাবি আপনাকে ফুল দিয়েছিল নাকি আপনি ভাবিকে ফুল দিয়েছিলেন? না, ভাবি তো ফুল দেওয়ার সুযোগই থাকে না অ্যাকচুয়ালি। আমার মানে টু বি অনেস্টলি এটা ওয়ান সাইডেড লাভ, কমপ্লিটলি একপাক্ষিক। এক পাক্ষিক, পুরাপুরি এক পাক্ষিক, খুব কঠিন লাভ। টু বি অনেস্টলি এটা খুব ইন্টারেস্টিং গল্প আমার জীবনে। অ্যাকচুয়ালি তখন তো আমাদের যে বয়স, মানে রাজনৈতিক জীবন ছিল, তো তখন আমাদের সাথে তখন প্রেম করার মতো মেয়ে ছিল না, তো আমি ওকে পছন্দ করতাম, এই কারণে পছন্দ তাকানোর করতাম। মতো অন্য অবস্থা যে ছিল কোনো না, মেয়ের দিকে তখন আমরা ভিপির যেহেতু দিকে তাকানো প্রভাবশালী নাকি? ছিলাম, সোয়ামগঞ্জে ভিপি ছিলাম, যে কোনো মেয়ের দিকে তাকালেই মোটামুটি কনভিন্স হয়ে যেত। সবাই তাকাতে চায় ভিপির দিকে। প্রচন্ড পাওয়ারফুল ছাত্রনেতা ছিলাম, আচ্ছা। প্রচন্ড পাওয়ারফুল, এবং খুব পপুলার ছিলাম, ভীষণ পপুলার। তো স্বাভাবিকভাবে কোএডুকেশনের স্কুল, কলেজ, তো একটু এদিক ওদিক করলেই হয়তো দেখতাম যে অনেক ইন্টারেস্ট হতো, কিন্তু আসলে তখন প্রেম টেম বুঝতাম না ঠিক। কারো চোখে চোখ রাখেন? হ্যাঁ, চোখে চোখ রাখার চিন্তা করতাম মাঝে মাঝে। তখন আমি আমার ওয়াইফকে দেখলাম একদিন, শি ইজ কাম ফ্রম ভেরি গুড ফ্যামিলি। মানে করিডোরে না কলেজ না, করিডোরে? ওকে দেখলাম মহিলা কলেজে। আচ্ছা, মহিলা কলেজে। তো মহিলা কলেজে দেখার পরে আন্দোলনটা বেড়ে গেল বেশি, প্রায় প্রায় মহিলা কলেজে যেতাম। হ্যাঁ, স্লোগান দিতে। হ্যাঁ, তখন কথায় কথায় ছাত্র ধর্মঘট হয়, এরশাদ সাহেব তখন ক্ষমতায়, তো আমরা ইচ্ছা করেই মহিলা কলেজে ধর্মঘট করতে যেতাম। তো আমার বন্ধু বান্ধব দেখলো ব্যাপারটা, মোটামুটি বেশ পাগলই হলাম। আচ্ছা। একটা কবিতা ছিল তখন, ওই কবিতাতে আমি টুইস্ট করেছিলাম। কবিতা ছিল এরকম, এই কবিতাটা আমি খুব পড়তাম। জননী মাগিছে ভিক্ষা, ঘরে রেখে রেখে ছেলের লাশ, বন্ধু গোয়ার বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে, চারিদিকে আজ দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে, রক্ত ঝরাতে পারি না একা তাই লেখে যাই রক্ত লেখা। এই লেখাটাকে বাদ দিয়ে আমি বলতাম লেখে যাই এই রক্ত লিপিকা, মানে ওর নাম লিপি যেহেতু আমি লিপিকা লাগাই দিতাম। তো যাই হোক, এই ধরনের ঘটনা যখন দেখলো আমার বন্ধু বান্ধব, দেখলো যে এ তো গেছে, পাগল হয়ে গেছে। যেহেতু ও নিজেকে খুব কনজারভেটিভ ছিল, আমার এই ধরনের কনজারভেটিভ মেয়ে ভালো লাগে, যে ওকে ফাইন, একটা ছেলে ডাকলো, সাথে সাথে রাজি হয়ে গেল, ওকে তো ভালো লাগে না। তো হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেল, আর আমাদের যখন তখন যে পোশাক আশাক কাপড় চোপড়, রাজনৈতিক জীবন, সারাদিন ওই মনুবাবুর দোকানে বসে আর ঘোষের দোকানে বসে সিঙ্গারা খেয়ে লাইফ কাটানো, তো ওই ছেলেকে তো আর কেউ ভালোবাসার কথা না নর্মালি। আর 2 দিন পর পরে পলাতক থাকা, অ্যারেস্ট হওয়া, তখন রেগুলারই অ্যারেস্ট হই কয়েকদিন পর পরই। তো তখন যখন দেখলাম যে আমার বন্ধু বান্ধব বুঝলো যে এর অবস্থা তো খুব খারাপ, তখন আমার এক বন্ধু, ও এখন কানাডা আছে, ওর নাম রাজ, আরেক বন্ধু আছে বিনোদ, আরেক বন্ধু আছে অনুপ, ওরা যে কি করলো, গোলমরিচ পুরাই নিয়ে আসলো নরসিংদীর এক পীর সাহেব থেকে, ফকিরের কাছে। তাই বললাম কি করতে হবে এটা, ডেলি সকালবেলায় তুই যদি এই 7 টাকার গোলমরিচ পুরাবি, যদি গোলমরিচ পুড়বে যখন, তখন ওর মন পুড়বে তোর জন্য, তখন সে ও দৌড়ে আসবে। তো যেই পরিমাণ সাইজ গোলমরিচ দিছিল, যদি আমি পুরাতে থাকতাম এখনো পুরাতে পারি। তো একদিন ভোরবেলায় উঠে ফজর আগে আজান আগে পুরাতে হবে, তা আমি গোলমরিচ চুলার আগুনে পুরাচ্ছি। আমার বাবা খুব গম্ভীর মানুষ ছিলেন, বাট খুব আদর করতেন। তো এসে দেখছেন আমি গোলমরিচ পুরাচ্ছি, বুঝতে তুমি কি করছো? আমি যে আব্বা গোলমরিচ পুরাচ্ছি। বল কেন? তো উপস্থিত বুদ্ধিতে বললাম যে আব্বা আসলে একজন হুজুর বলেছেন যে আমি যদি গোলমরিচগুলি ডেলি সকালবেলায় ভোরবেলায় উঠে কাউকে না জানিয়ে পুরাই, তাহলে এই বাসায় কোনো খারাপ লোক আসতে পারবে না। ও তাই নাকি? হ্যাঁ আব্বা, বলে আবার ফজর নামাজ পড়তে বলছে, বলে বাহ পুরাও পুরো। তো এই গোলমরিচ পুরানোর এক পর্যায়ে আবার বিশাল বড় এক বট গাছ ছিল আমাদের মহল্লায়, ওই গাছের মধ্যে যে কি একটা বেঁধে দিয়ে আসলো, বললো ওটা যখন দুলবে তখন নাকি আমার জন্য ওর মন হৃদয়েও দুলবে। তো যাই হোক, এটা বেশ কিছুদিন চললো, চলার পরে একদিন এই মহিলা কলেজে গেছি স্ট্রাইক করতে, কি একটা হয়েছে ঘটনা, স্ট্রাইক করব। তো ঢুকেছি আমরা কয়েক হাজার ছেলে, বের হয়ে আসো বের হয়ে আসো। তা আমি মহিলা কলেজে গেটের সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে দেখলাম হঠাৎ করে
আমার ওয়াইফ আর ওর 2 বান্ধবী ওরা গেট বরাবর অনেক দূরে ছিল মাঠের মধ্যে, এমন জোরে দৌড় দিল আমার দিকে, দৌড় দিয়ে আসছে। তা আমি এমন ভয় পেলাম, আমি ভাবলাম যে গোলমরিচের এফেক্ট হয়ে গেছে। আমি ভাবলাম হ্যাঁ সিরিয়াসলি আমি এত ভয় পেলাম, যদি এখন ও বলে এসে যে আমি তোমার সাথে যাবো, তা আমার ক্ষমতা নাই যে আমি ওরা বাসায় নিয়ে যাবো। আমার বড় 2 ভাই, আমার বাবা আমার পিটিয়ে আমার হাড্ডি গুটি ভাঙবে। আর তখন আমি ছোট 20-21 বছর বয়স। আমি কি করলাম, ভয় চুরি দৌড় দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকে গেলাম। তো দেখলাম না, ওরা আমার জন্য দৌড়ায় নাই, ওরা চান্স নিয়েছে যে স্ট্রাইক হচ্ছে, গেটটা ওরা ইচ্ছা করলে বেরোতে পারতো না। তখন গেটটা আমরা যদি ঢুকেছি স্টুডেন্ট লিডাররা, গেটটা খুলেছি একটুখানি, ওই চান্সে ওরা এখন দিয়ে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে। এই যে কলেজ করিডোরে একটি ছেলে স্লোগান দিচ্ছে, তার হাতে ফুল, আমরা ফুলের নিচে দাঁড়িয়ে কথা বলছি, ফুলের শামিয়ানা বলা যায়, তার হাতে ফুল, সে তার প্রেমিকার কাছে ফুল নিয়ে যাচ্ছে। এই যে একটা তারুণ্য, সেই তারুণ্যর কাছে ফুলের পরিবর্তে যখন অস্ত্র যায়, আপনার কাছে কেমন মনে হয় যে অস্ত্র যখন সে তুলে নেয়? একটা কবিতাই তো আছে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। ফুলের পরিবর্তে অস্ত্রটা এখন প্রাধান্য পাচ্ছে। এই পাওয়াটা সঠিক হচ্ছে না। তাদের কাছে যখন আপনি ফুলের পরিবর্তে অস্ত্র দেখেন, আপনার অনুসারীদের দিকেই, অনুসারীদের হাতে যখন অস্ত্র দেখেন, না তখন ভালো লাগে না। এটার কারণ এটা কি, এই জন্য আমি তাদের দায়ী করি না, আমরা নিজেদেরকে দায়ী করি, বিকজ আমি তাকে এরকম কোনো ইথিক্স দিতে পারছি না। তো ভাবি আসলে দৌড়ে আসলেই কবে, তারপরের দৌড়টা কবে ছিল? পরের দৌড়টা আসলে ইটস লং টার্ম, শুরু হলো কিন্তু 83 থেকে। আচ্ছা, 83, 84, 85, 86, 87, 8-এ যেয়ে এটা পরিসমাপ্তি ঘটলো। তো এই দৌড়ে আসা, এতে আস্তে আস্তে আমার বাসায় ছিল। হ্যাঁ, আমার বাসায় সবাই টের পেলো। টেলিফোন নাম্বার জোগাড় করলাম, টেলিফোন করতাম, ধরে না, তখন তো ল্যান্ড ফোন। তো এই রাত্রেবেলা রেল লাইনে দাঁড়িয়ে থাকতাম, ওদের বাড়ির পাশ দিয়ে দেখার চেষ্টা করতাম। তো এই সময় করতে করতে দেখলাম যে কি করা যায়, বড় ইন্টারেস্টিং। লাস্ট 30 ইয়ার্স আমার মনে হয় যে রিয়েলি উই আর এ ভেরি গুড কাপল। তো বিয়ের পরে আমার বউ আমাকে জিজ্ঞেস করলো, তুমি তো এত সুন্দর গান গেতা, বাট এখন যখন শুনেছে এই ঘটনা, এখন বলে যে আমি আসলে একটা চিটার। আমাদের ক্ষমতা, উপভোগ, এগুলো আমরা বলছিলাম, সেই উপভোগ করতে যে আমরা বলছিলাম সাধারণ মানুষের কথা, যে যারা আমাদের ক্ষমতায় নিয়ে যায়, জি, তাদেরকে তো শেষ পর্যন্ত যে এই যে আমরা যাদের জন্য উপভোগ করতে পারি ক্ষমতা, তাদেরকে ভুলে যাওয়া, তাদের সঙ্গে প্রতারণা, এগুলো তো আমরা করি, তাই না? আমি যদি আপনাকে যদি সত্যি কথা বলতে হয়, রাজনীতিতে 2 শ্রেণীর মানুষ আছে, একটা দেওয়ার জন্য আসে, একটা নেওয়ার জন্য আসে। আমি বলবো না যে আমি কোনটা, এটা জনগণ ডিসাইড করবে। বাট আমি আমার এই রাজনীতির বয়স কিন্তু অলমোস্ট 40-45 বছর হয়ে গেছে, ক্লাস মানে 81 থেকে জেল খাটা শুরু করেছি যেহেতু। তো আমার কাছে জানি এখন কেন মনে হয় তুষার ভাই মাঝে মধ্যে, দোজ পিপল আর ইমোশনাল পিপল, মানে আবেগ দিয়ে যে রাজনীতিটা আবেগ দিয়ে না, আগের জায়গা নাই। রাজনীতিটা এখন কঠিন বাস্তবতা এসছে, মানে আমাদের জেনারেশন আমরা রাজনীতি করেছি এই জায়গা থেকে, ফ্রম দ্য হার্ট, আর এখন রাজনীতি চলে গেছে ফ্রম দ্য ব্রেইন। এখন হার্ট আর ব্রেইন দেয়ার ইজ নো ডিফারেন্স আপনি বলবেন, বাট আমি এই কথাটা এই জন্য বলছি যে একটা মনের ফিলিংস থেকে পলিটিক্স করা, ফিলিংস থেকে নেতাকে ভালোবাসা, ফিলিংস থেকে নেত্রীকে ভালোবাসা, ফিলিংস থেকে দেশকে ভালোবাসা, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে ইটস এ ইনভেস্টমেন্ট। ওকে ফাইন, আমি আমার এলাকায় আমি বলি না যে ওনারা ভালো না, আমি এটা এলাকায় এটা করলাম, এটা দেখানো খরচ, দেখানো দান, দেখানো সবকিছু করে দৃশ্যমান করে দিয়ে এখন এদের সাথে টিকে থাকাও মুশকিল হয়ে যাচ্ছে। পরাক্রমশালী হওয়া প্রয়োজন না, আমি মনে করি না প্রয়োজন। এটা সৃষ্টি হয়েছে 75-এর পর থেকে। এই যে 21 বছর বিভিন্ন অপধারার রাজনীতি ছিল, আমাদের দেশের রাজনীতিটাকে কিন্তু তারা ডিফিকাল্ট করে দিয়ে গেছে। আমি যেটা মনে করি, এটা আমার ধারণা, হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, আমি কাউকে ব্লেম করছি না, বাট আমি মনে করছি বাস্তবতা হিসেবে দিস ইজ দ্য রিয়েলিটি। আপনার মনে হয় যে আমাদের দেশে রাজনীতি করতে যে ব্যক্তিগতভাবে, আপনি যেটা বললেন যে তৃণমূল থেকে রাজনীতির সঙ্গে থাকতে যে ধরে রাখার জন্য হোক, যে কোনো পরাক্রমশালী হয়ে উঠতে হয়েছেন কেউ বা হতে হয় না, হয় আমাদেরও হয়েছে, মানে এটা তো ডিজনেস্টির কোনো জায়গা নাই না। বিকজ আমি কি বলবো, আপনি হয়তো বরিশালের মানুষ হয়তো বুঝবে না কথাটা, কিন্তু আমার নারায়ণগঞ্জের মানুষ জানে আমি কি করেছি না করেছি। সো আমি একটা জিনিস বুঝি, মানুষ শয়তান আর ফেরেশতা ছাড়া সবার ভুল আছে, কিন্তু আমরাও যে সব সময় রাইট কাজ করেছি তা না, আমরা অনেক সময় রং করেছি, অনেক সময় রাইট করেছি, কোনটা বেশি করেছি, কোনটা মন্দ কম করেছি, সেটা ডিসিশন নিবে মাচ পিপল। বাট চেষ্টা করেছি নিজেকে রাজনীতিটা অন্তপক্ষে অনেস্টলি করতে, এই জায়গাটাতে নেগোশিয়েট করি নাকি।
আজকের জেনারেশনকে কিন্তু আপনি যা বুঝাবেন তারা তা বুঝতে রাজি না। বিকজ আমি দেখেছি যে দে আর ভেরি মাচ স্মার্ট দেন আস। আমাদের সময় কিন্তু কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, নেতারা যা বলেছেন আমরা হা করে তাই শুনেছি, হ্যাঁ ওইটাই বিশ্বাস করেছি, কিংবা কলেজের প্রফেসর যেটা বলেছেন আমরা সেটাই বিশ্বাস করেছি। আজকে কিন্তু আমি ডবল চেক করি। আমার কাছে আমি দেখি যে আমার মেয়ে অঙ্গনা, আমার ছেলে অয়ন, ওদের একটা কথা বললো আর 5 মিনিটের মধ্যে চেক করে বের করে দেয় যে হোয়াটসঅ্যাপ। আমি পারি না কিন্তু। তারা আপনার ভুল ধরতে পারে। অফকোর্স সমালোচক ভীষণভাবে সমালোচক। রাজনীতিতে 30, 35 বা 40 শেষে আপনার কোনো দীর্ঘশ্বাস? দীর্ঘশ্বাস এটাই হচ্ছে যে এক সময় দেখেছি বঙ্গবন্ধুর সময়, আমার বাবার সময়, দাদার সময়, আমার বড় ভাইদের সময় দেখেছি যে ত্যাগী মানুষের মূল্যায়ন ছিল। এখন কিন্তু ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই আছে, কিন্তু আরেকটা সেক্টর তৈরি হয়েছে, সেটা ওয়েলিং সেক্টর। তো এই যেটা আমাদের ওবায়দুল কাদের বলেন হাইব্রিড, হ্যাঁ, তো এদের সাথে পেরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। গলি থেকে যখন একজন রাজনীতিবিদ, একজন নেতা রাজপথে চলে যায়, জি, আপনার অভিজ্ঞতা কি? অনেকে তো সেই ফেলে আসা গলিকে ভুলে যান। না, যে ফেলে আসা গলিকে ভুলে যাবে সে কিন্তু নিজেও হারিয়ে যাবে, আচ্ছা, আর যে ভুলবে না সেই টিকে থাকে রাজনীতিতে। এটা কিন্তু ইতিহাস তাই বলে, এবং এইটা অনস্বীকার্য সত্য। সো আমার মনে হয় যে, আমি তো আগেই বলেছি, পলিটিক্সে কেউ দিতে আসে কেউ নিতে আসে। তো যারা নিতে আসেন তারা ক্ষণস্থায়ী হন, আর যারা দিতে আসে, হ্যাঁ তাদের পথটা অনেক কঠিন, অনেক কষ্টের পথ, বাট স্ট্রু যে তারা টিকে থাকেন। কি বাবু ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এখনকার ইসলাম ভালো আছেন, হ্যাঁ। রাজনীতিকে আপনার কি মনে হয় যে আমাদের যারা রাজনীতিবিদ তারা গলিকে ভুলেই বসে আছে? না, আমি এখনো বলবো যে এখনো পর্যন্ত, আমি অনেস্টলি বলবো আপনাকে, আমি পার্লামেন্টে যদি আমি বলি 350 জনের মধ্যে, আমি বলবো এখনো 85% পলিটিশিয়ান কিন্তু রাইট ট্র্যাকে আছেন, এখন পর্যন্ত আছেন। বাট কষ্ট হচ্ছে। আগে যেমন একদম নির্ভেজাল ছিল যে ওকে ত্যাগ করো, ইউ উইল গেট দ্য রেজাল্ট। এখন যারা ত্যাগ করছে, সামটাইমস তাদেরকে হোঁচট খেতে হচ্ছে, মন খারাপ হচ্ছে, কষ্ট পাচ্ছে। যারা ভোটার, যাদের দ্বারা নেতা তৈরি হন, যারা নেতাদেরকে তৈরি করে, তাদের দিক থেকে যখন অভিযোগ যে যারা একবার গলি থেকে বেরিয়ে গিয়েছেন তারা সেই গলিকে অন্ধকার মনে করে সেই গলিতে আর প্রদীপ জ্বালাতে ফেরেন না, সে অভিযোগটাও আছে। সেই অভিযোগটাও আছে, এটাও সত্য। যেমন একটা সময় ছিল, মনে করেন যখন স্বাধীনতা আগ পর্যন্ত এই অভিযোগটা ছিলই না, কারণ পলিটিশিয়ান ছিল মানুষের কাছে একটা আদর্শ। আজকে কিন্তু আমরা এই জায়গাটা ধরে রাখতে পারিনি, এটা অবশ্যই পলিটিশিয়ানদের ব্যর্থতা। বাট পলিটিশিয়ানদের লাইফ এখন আগের চেয়ে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। বিকজ আপনি দেখেন পিপলস, আমি একদম সরাসরি বলছি, পিপলসের মধ্যে একটা মেন্টালিটি এসছে এখন, একটা লোক ভীষণ অনেস্ট, স্কুল মাস্টার, বাট হি ইজ এ ভেরি পপুলার, সে সারা জীবন দেশের জন্য কাজ করছে, কলেজের প্রফেসর, বাট ঠিক টাইম মতো এসে মানুষ বলছে ও কি ইলেকশন করবে, ওর কাছে টাকা নেই, বা অ্যাডভোকেটরা আগে নির্বাচন করতে। দ্যাটস দ্য থিং। সো এখানে এই বিষয়গুলি আমাদের জন্য সমস্যা হয়ে যায়। তো বাট সমস্যা থাকবেই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশে তো সমস্যা থাকবেই। বাট আমার মনে হয় যে আস্তে আস্তে কোয়ালিটিটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ ইয়াং জেনারেশন যেটা আসছে, আমি এদের ব্যাপারে ভীষণ আশাবাদী, কারণ ওরা কিন্তু আজকে সিএনএন দেখে, ওরা কিন্তু আজকে এই পৃথিবীর সমস্ত নিউজ দেখে, ওরা কিন্তু রাতের বেলায় সমস্ত পত্রিকা অনলাইনে পড়ে ফেলে। সো দে নোজ এভরিথিং, যেহেতু দে নোজ এভরিথিং, সো আই হোপ যে ইনশাল্লাহ সামনে যে জেনারেশনটা আসবে সেই জেনারেশনটা অনেক বেটার। আপনাদের সময় তরুণদের মধ্যে রাজনীতি নিয়ে যে উন্মাদনা ছিল সেটা কি এখন আছে? না, উন্মাদনা নাই, আমি বলবো উন্মাদনা নাই, এখন হচ্ছে যেটা আছে বাস্তববাদী। এরা এখন কিন্তু অনেক প্র্যাকটিক্যাল, অনেক কি পাবো না, কি পাবো না এটাও আছে, কিংবা কি দেবো এটাও আছে, বোথ সাইড আছে। রিয়েলিস্টিক, মানে আমরা যেমন ইমোশনে দৌড়িয়েছি, তারা কিন্তু এখন ইমোশনে দৌড়ায় না, তারা দেখে যে ওকে ফাইন, এই যেটা বলছে এটা কি সঠিক কিনা, অঙ্ক করে যে এ কি আমাকে ভেগ কথা বলছে না জেনুইন কথা বলছে। তো ভেগ কথা বলছে না, বিকজ দ্য ডিজিটাল সিস্টেমস, আপনাদের মিডিয়া, তো আপনি কয়টা মিডিয়াকে আটকে রাখবেন? কোনো না কোনোভাবে তো আপনার মেসেজ চলে যাচ্ছে পিপলসের কাছে, যেহেতু চলে যাচ্ছে, পিপলস ইজ স্মার্ট, এবং এখানে মিডিয়া সবচেয়ে ভালো ভূমিকা রাখছে। লুকিয়ে রাখা, লুকিয়ে থাকার সুযোগ নেই, আর সুযোগ নাই। তো এটা দিন বাই ডে এটা কিন্তু আরো প্রোগ্রেস করবে, আমি বিশ্বাস করি এটা। এবং আপনি মানে বলছেন যে এই যে বলা হয় যে তরুণরা রাজনীতি থেকে বিমুখ, সেটা আসলে কতটা? হ্যাঁ, তরুণরা রাজনীতি থেকে বিমুখ এই জন্য যে আমার মনে হয় যে যেইটুক পার্ট ইথিক্যালি ছিল সেই পার্টটা কিন্তু ওভারকাম হয়েছে।
এখন হচ্ছে আপনার একটা শিক্ষিত সমাজ দরকার। এই শিক্ষিত স্টুডেন্ট দরকার, কারণ আমাদের সময় কিন্তু ওইটা বেশি ছিল না। আমাদের সময় ছিল রাজনীতিকে প্রতিষ্ঠিত করা, এখন হচ্ছে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা। তো অর্থনীতিকে যদি প্রতিষ্ঠিত করতে চান তো আপনার ইউ নিড হাইলি এডুকেশন, মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ডওয়ালা লিডারশিপ। তো সেটা যখন আসবে আমার মনে হয় সেই রাজনীতির আবার আরেকটা পার্ট হবে। এবং সেই নেতা তৈরির যে পদ্ধতি ছিল সেটা তো এখন হ্যাঁ, সেটাও আজকে ইলেকশন নাই, ডাকসু নাই, চাকসু নাই, এগুলি হওয়া দরকার আমি মনে করি। শামীম ভাই নিজের সঙ্গে নিজে কথা বলেন? হ্যাঁ, এটা সবাই বলে, আমিও বলি। সেই কথা বলতে গিয়ে নিজেকে কখনো অপরিচিত মনে হয় কিনা? না, অপরিচিত মনে হয় না, তবে অবশ্যই মাঝে মাঝে কল্পনার জগতে তো যাই, সবাই যায়, আমিও কল্পনার জগতে যাই। তো কল্পনার জগৎ তো সবসময় সুন্দর, কিন্তু যখন এটা ভেঙে যায় তখন আবার হয়তো মানসিকভাবে মনক্ষুণ্ণ হই। কল্পনা করি এটা করবো, এটা করবো, এটা করবো, বাট বাস্তবে তো সবটা সম্ভব না। কল্পনা থেকে শামীম ওসমানী থাকেন না অন্য কোনো চরিত্রে চলে যান? কিছু কিছু সময় অন্য চরিত্রে চলে যাই। যেমন মনে করেন 71-এর আগে যখন যাই তখন বসেন না, তখন মনে করেন মাঝে মাঝে মুক্তিযোদ্ধা হয়ে যাই। যখন ভালো খেলা দেখি তখন কোনো সময় ভালো খেলোয়াড় হয়ে যাই। ওই জায়গাগুলি শূন্যস্থানটা পূরণ হয়। এটা আগে বেশি হতো ছোটবেলায়, এখন আর অতটা হয় না। বাট কল্পনা করি ভালো কিছু করার, এবং এই কল্পনাটাকে বাস্তবায়নও করতে চাই। কিছুটা পারি, ম্যাক্সিমাম পারি না। স্কুল পালিয়ে তো ছবি দেখতে গিয়েছে নিশ্চয়ই হলে, যে বা পরবর্তীতে বিভিন্ন সময় দেখা হয়েছে। আমাদের বাসায় নিয়ম ছিল যে মাগরিবের আগে বাসা ঢুকতে হবে। তখন আমরা খেলাধুলা করতাম প্রচন্ড। তো আমার মনে আছে যে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, প্রথম আমি বন্ধুদের সাথে ছবি দেখতে যাই। এর আগে কিন্তু অ্যালাউ ছিল না আমাদের বাসায়। সন্ধ্যার পরে একা থাকতে পারবো না কোথাও। এবং ছবি দেখতে যে যেটা আপনি বললেন যে অনেক সময় কল্পনার জগতে চলে যান, সেই জায়গায় ছবি দেখতে গিয়ে ছবিতে নানা চরিত্র আছে, নায়ক চরিত্র আছে, ভিলেন চরিত্র আছে, কখনো কখনো তো নায়ককে ছাপিয়ে যান ভিলেন। হ্যাঁ, এরকম চরিত্র আমরা বাংলা ছবিতেও দেখেছি। আপনাকে আকর্ষণ করেছে কোন চরিত্রগুলো? অ্যাকচুয়ালি আমার কাছে না, মানে ছবি আমি দেখি খুব বেশি, টু বি অনেস্টলি খুব ছবি দেখি। আমি সুযোগ পেলে সিনেমা দেখি, একসাথে যদি 3টে ছবি দেখতে পারেন দেখি। বাট আমার কাছে এক ধরনের ছবি ভালো লাগে, যেটা হলো মানে হাসির ছবি। আচ্ছা, আমি হাসির ছবি ছাড়া খুব কম দেখি, পাওয়া যায় না, কিন্তু আমি ওই একই ছবি 4-5 বার রিপিট করি। বিকজ মেন্টালি এত অ্যাবিউজ থাকি আমরা, মেন্টালি এত স্ট্রেস থাকি সবসময়, যে আমার এরপরে স্ট্রেস নিতে আর ভালো লাগে না। যেমন হুমায়ুন আহমেদের নাটকগুলি দেখলে ভালো লাগে, হাসি লাগে, এগুলি মানে বেসিক্যালি দেখি। দেখতে যে ওকে ফাইন, মানুষ যখন কল্পনা করে তখন সবসময় কিন্তু বেস্ট কল্পনাই করে। আমি খুব কম মানুষকেই মনে করি যে পৃথিবীতে আছে যারা নিজেকে হিরোর বারে চিন্তা করে। আচ্ছা, তো অবভিয়াসলি আমিও নিজে ওকে ওই হিরোর জায়গাটাতেই মাঝে মাঝে কল্পনা করি। তা এখন তো আর ওইভাবে দেখাও হয় না। মানে অ্যাকশন ছবি আপনি? অ্যাকশন ছবি ভালো লাগে। আচ্ছা, অ্যাকশন ছবি ভালো লাগে আমার কাছে, যত বেশি থিম কম থাকে তত ভালো লাগে। হালকা কল্পনা ছবি। করতে করতে সেখানে নিজেকে বসে ফেলেছেন? হ্যাঁ, ফেলেন অনেক কখনো? অনেক অনেক অনেকবার, আচ্ছা। অনেকবার এটা হয়, এটা স্বাভাবিক ক্ষেত্রেই হয়ে যায়। এবং এই যে ছবি, যে অনেক ছবি দেখেন, দেখতে দেখতে সেটা কিন্তু যখন আমরা বাস্তব জীবনে আসি তখন সেটা কিন্তু আমাদের জীবনেও অনেক সময় প্রয়োগ হয়ে যায় অবচেতন মনে। সেই রকম কি হ্যাঁ, হয়েছে কখনো? যেমন ছোটবেলায় যেমন একটা ছবি আজও আমার মনে গেঁথে আছে, যেমন তখন ক্লাস 6-7-এ পড়তাম, জীবন থেকে নেওয়া। ওই ছবির প্রভাব কিন্তু এখনো আছে, যে জীবন থেকে নেওয়া যে ছবিটার প্রভাব ওইটা এখন পর্যন্ত আছে। যেমন ভারতের একটা ছবি করেছে রাজনীতি, এই যে রাজনীতির যে কূটকৌশল, এইটার ডেপথনেস কিন্তু আছে, এখন আছে। এরকম ইন্ডিয়ার বেশ কিছু ভালো ছবি আছে যেগুলি, গান্ধী, তারপরে এই ধরনের ছবিগুলি যেগুলি আছে সেগুলি কিন্তু মাথায় থেকেও যায়, এবং টু বি অনেস্টলি এগুলো কিন্তু কাজেও লাগে। এখনো তো সেই ধরনের ছবির দিকে আগ্রহটা হয়তো কম থাকতে পারে, কিন্তু এক সময় ধরেন যখন আমরা কিশোর ছিলাম বা তারুণ্যের দিকে যাচ্ছি তখন কিন্তু মাফিয়া, ডন, এই জাতীয় ছবিগুলি, ওগুলি ভাল লাগতো, ওগুলি ভাল লাগতো। তখন যত ঢিসুম ঢাসুম মারামারি, হ্যাঁ, তো এগুলি এখন মানে একটি এলাকার রাজত্ব আমার হাতে কিভাবে নিতে হবে, তাই না? রাইট। এগুলি এখন তখন তো ইংলিশ ছবিগুলি দেখতাম, হলিউডের ছবিগুলি দেখতাম, তো ভালো লাগে, মানে রিক্রিয়েশনের জন্য ভালো লাগে। বাট টু বি অনেস্টলি আমাদের না ওই সময় নাই আর। কিন্তু আপনার মনে হয় যে এই যে যেটা বারবার বলছি, যে আপনার যে জীবন, রাজনৈতিক জীবন, এই যে কলেজ করিডোর থেকে আজকে যেখানে আপনি এসছেন, আপনার জন্য একটা ছবি হতে পারে? তা হতে পারে, তা হতে পারে। আমার জীবনে অনেক মজার মজার ঘটনা আছে। সুতরাং আপনাকে নিয়ে যে ছবিটা হবে সেটা কি অ্যাকশন ছবি হবে না হাসির ছবি হবে?
আমার মনে হয় হাসির ছবি হবে। আমি কিন্তু পার্সোনালি খুব মানে আমার বাচ্চারা মনে করে যে আমার দুই ছেলে এবং মেয়ে অয়ন এবং অঙ্গনা ওরা দুজন মনে করে ওদের ভাষায়, আমি জানি না, আমার মেয়ে আমাকে বলে, আমার ছেলে বলে যে আমার বাবা দ্য ফানিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি কিন্তু মানুষ আমাকে একভাবে চিত্রায়িত করে, আমি বাসায় কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছেলে মেয়ে, আমার বন্ধু বান্ধব, আমরা যারা আছি, আমি বাসায় যখন যাই বাচ্চাদের সাথে মারামারি করি, কাটাকাটি করি, হুড়াহুড়ি করি। হ্যাঁ, আই লাইক দিস টাইপস অফ লাইফ। আমি মনে করি জীবনে দুঃখ করার জায়গা অনেক আছে, কিন্তু আনন্দ করার ক্ষেত্র অনেক কম। সো আপনাকে এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। সো আমি এটা খুঁজে নেই। এই যে আপনি বললেন যে মানুষ একভাবে চিত্রায়িত করে, মানে সেটা কিরকম? মানে মানে আপনি যা না আপনাকে তারা, টু বি অনেস্টলি আপনাকে আমি এখন কিভাবে বলি তুষার ভাই, আমি আমাকে যে জায়গাটা নিয়ে এসে দাঁড়া করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যখন গরু কোরবানি দেয় আমার কোরবানি দেখতেও কষ্ট হয়। বাট সাম পিপলস মেবি দে ডোন্ট লাইক মি অর দে ডোন্ট লাইক মাই, মানে আমার আইডিওলজি পছন্দ করে না, কিংবা হয়তো মনে করে এরা শেখ হাসিনার খুব কাছের সোলজার, এদেরকে ঠান্ডা করে দেওয়া দরকার কিংবা থামিয়ে দেওয়া দরকার। এই জন্য হয়তো বম ব্লাস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। এরা একটাভাবে চিত্রায়িত করে আমাদের গতিটাকে রোধ করতে চায়, কিন্তু এটা পারে নেই, পারবেও না, পারবে না। আমি কষ্ট পাই। আমি আপনাকে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, পার্লামেন্টও বলেছি যে আমার ধর্মে এবং সমাজে নিষিদ্ধ আছে এমন কোনো কাজ আমি করি না যেটা করলে মানুষের কাছে মাথা নিচু করতে হবে কিংবা আল্লাহর কাছে ছোট হতে হবে। বাট আমি এটা বলছি না যে আমি ফেরেশতা। একটা আফসোসের জায়গা তো থেকে যেতে পারে হয়তো, বা যে এই যে আপনার বাকি যে গন্তব্য যে দিনগুলো আছে সেটা আফসোসের জায়গা থাকে আপনার আছে না, যে আমি শামীম ওসমান যা, মানুষ আমাকে সেইভাবে পড়তে পারলো না, জানতে পারলো না, দেখতে পারলো না, ভীষণ কষ্ট, দেখা ভুল ছিল, ভীষণ কষ্ট আছে। অনেস্টলি বলছি, কষ্ট এতটুকু লাগে মাঝে মধ্যে মনে হয় সবকিছু ছেড়ে দিই। খারাপ লাগে নিজের কাছে, কারণ আমাদেরও তো ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে। সত্য হলে মেনে নেওয়া যায়, কিন্তু মিথ্যা কতক্ষণ মানা যায় না। কিন্তু আমার কাছে যেটা শুরু থেকে এই যে আমরা আজকে সারাদিন যে আড্ডাটা দিচ্ছি, সেখানে শুরুতে আপনি যেটা বলেছেন যে সেই পেছনের বেঞ্চ থেকে, ব্যাক বেঞ্চ থেকে আপনি সামনে চলে আসলেন, মানে সবসময় তো আপনার সাথে মানে শুভ সপ্তমী, লাকি 7 আছে না। আমাকে কিন্তু ইজিলি কোনো জায়গায় আসতে দেওয়া হয়নি। আমি অল টাইম দলের বাইরে এবং দলের ভিতরে আমাকে প্রতিদ্বন্দ্বী করে আসতে হয়েছে। আমি এমন না যে আমি খান সাহেব ওসমানীর নাতি একেএম শামসুজ্জোহা সাহেবের ছেলে হিসাবে আমাকে দলে দাঁড়া করে দেওয়া হয়েছে। আমাকে কিন্তু নারায়ণগঞ্জে যখন আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়ে গেছি, তখন নারায়ণগঞ্জ ছাত্রলীগের কোনো পদ দেওয়া হয় নাই। হ্যাঁ, বাট আমি 81 সালে ছাত্রলীগের 2 কমিটি হয়েছিল, 2 কমিটির জেলখানা থাকা অবস্থায় আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হয়েছিলাম। আমাকে কোনো জায়গায় আপোষে কিছু দেওয়া হয়নি, আমাকে ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমি আমার বাবার পরিচয় দিয়ে ক্ষেত্র তৈরি করি। তবে ইয়েস ট্রু যে আমার বাবার পরিচয়, আমার বাবার অনেস্টি, আমার বাবার ডিগনিটি, এইটা আমার জীবনে অনেক কাজে লেগেছে। বাট আমি আপনাকে একটা কথা বলি, যেটা আমার কষ্ট, যে আমাকে দিয়ে যতটুকু কাজ করানো সম্ভব ছিল, এই নেগেটিভিটি অপপ্রচারের কারণে ততটুকু কাজ আমি করতে পারিনি। ব্যক্তিগতভাবে মানে আপনার জীবনের বকেয়া বলে কিছু নেই? বকেয়া আছে, যে অনেক কিছু করার ইচ্ছা ছিল, ওগুলি করতে পারলাম না। আর গিল্টি ফিলিংস আছে ফ্যামিলির কাছে, যে এই জন্য ফ্যামিলির কাছে গিল্টি ফিলিংস আছে। আমার ফ্যামিলি যদি বুঝতো, যে আমার বাবা কিংবা আমার স্ত্রী যদি বুঝতো, আমার স্বামী কিংবা আমার মেয়ে যদি বুঝতো আমার বাবা হি ইজ দ্যাট কাইন্ড অফ ম্যান, যেটা এরা লেখছে কিংবা এরা বলছে 2 একজন, তাহলে আমার কোনো কষ্ট ছিল না। ওরা যখন দেখে যে ওর বাবা এই রকম মানুষ না, তখন ওরা আমাকে প্রশ্ন করে যখন, যে বাবা ওয়াই। তো আমি এখন দেখাই, দেখো ট্রাম্প কি বলছে। হ্যাঁ, সো এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড সবাই তো পজিটিভ ক্যারেক্টার হবে না, সামবডি ইজ নেগেটিভ, সামবডি ইজ পজিটিভ। সো জীবন এটাই, এবং জীবনে যুদ্ধ করেই চলতে হয়, এবং জীবনের রাস্তা কোনো সময় সোজা হয় না, আর সত্যের পথ তো কোনো সময় সোজা হবে না, এটা উঁচু নিচু থাকবেই। ইউ হ্যাভ টু ওভারকাম। তবে শামীম ভাই, রাজনীতি এবং জীবনের যে বাকি গন্তব্য, বাকি পথ, সেই পথ কি পরিশোধন বা নিজের এই যে অঙ্ক কোষের নেওয়া, যে কতটুকু আসলে মানে অঙ্কটা মিলিয়ে নেওয়া, জি, এবং একটু পরিশোধন, একটু শুদ্ধি, সেদিকে যাওয়া, যে মানুষের চিন্তা আপনি যেগুলি বলছিলেন, সেখান থেকে পরিশোধিত হওয়া,
আমি বিশ্বাস করি যে এই জাহাজে যেমন গন্তব্যের দিকে যাচ্ছে, আমরাও অবশ্যই আমাদের যে ফাইনাল গন্তব্য, যে গন্তব্যের জন্য ঠিক এরকম নদীর মতো মানুষ জীবনে রক্ত দিয়েছে, 30 লাখ লোক, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, অফকোর্স এবং এই যে শীতলক্ষার জলকে যেরকম আমরা আবার আগের রূপে ফিরিয়ে আনতে চাই, যেই পানি একবার সুন্দর পানি, সুপেয় পানি ছিল, খাওয়ার পানি ছিল, যেই পানি আজকে আমরা আবার একদম কালো ময়লা নষ্ট করে ফেলেছি, তো এই পানিও একদিন পরিষ্কার হবে, আমাদের দেশের সবকিছু একদিন পরিষ্কার, আমরা সবাই তাই আমরা আশা করি। তার মানে হচ্ছে যে এই যে শীতলক্ষার জলের মতোই মানে জীবনের বাকি দিনগুলি পরিশোধিত শুদ্ধ জলের মতোই স্বচ্ছ হোক। আই হোপ, ইনশাআল্লাহ, আমি এটাই আশা করি যে এই পানিও একদিন পরিষ্কার হবে, আমাদের জীবনের সব আশাগুলিও ওইরকম সুন্দর চকচকে